আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসাইন, ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আমরা করতেছিলাম ক্যালকুলাস 2 এর প্রথম অধ্যায়ে ভেক্টর মান ফাংশন। এই অধ্যায়ের আমরা আজকে 10 নম্বর লেকচারে এসেছি। তো আমরা 10 নম্বর লেকচারে আমরা মূলত একটা নতুন টাইপের অঙ্ক শুরু করব, সেটা হচ্ছে স্পর্শরেখার সমীকরণ। তো মূলত স্পর্শরেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটু প্রথমেই একটু উপপাদ্য বা থিওরেমটা দেখে নেব, বা একটু থিওরি টাইপের একটু দেখে নেব। ফলে আমাদের কি হবে, ওই থিওরিটা যদি আমরা একটু দেখে নেই, তারপরে আমাদের অঙ্ক করতে খুবই ইজি হবে। ওকে, তো আমরা একটু খেয়াল করি। আমরা এখানে একটা আমাদের সমতল চিন্তা করব। আচ্ছা, এখানে আমরা একটা সমতল চিন্তা করলাম। এখানে আমরা 0, আমরা এক্স এবং ওয়াই ডিরেকশন নিয়ে নিলাম। আমাদের এই একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যদি একটা ভেক্টর সে যদি একটা অবস্থান করে, মনে করলাম সেই ভেক্টরের অবস্থানের পূর্বে আমরা একটা কার্ভ নিলাম। এই কার্ভের মধ্যে আমরা স্পর্শরেখার সমীকরণ নির্ণয় করব। ওকে, তো এখন এই কার্ভের মধ্যে যদি আমরা স্পর্শরেখার সমীকরণ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে ফার্স্টেই আমার এই কার্ভ থেকে এখান থেকে আমাদের এই কার্ভে একটা কী করতে হবে, একটা ফাংশন সৃষ্টি করতে হবে, একটা ফাংশন নিতে হবে। সেই ফাংশনটা, সেই ভেক্টর ফাংশনটা আমরা মনে মনে ধরে নিলাম এফ অফ টি নট। আচ্ছা, এই ফাংশনটা হচ্ছে কি এফ অফ টি নট বা এফ টি নট ভেক্টর ফাংশন। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করব। সেখানে আমরা এই অংশে আমরা আরেকটা ফাংশন নিব। সেই ফাংশনটা মূলত ভেক্টর ফাংশন আর, অর্থাৎ এটা হচ্ছে আর ভেক্টর নির্দেশ করবে। এখন এইটা যদি হয়, আমরা এখানে যদি আমরা যদি একটা স্পর্শক নিয়ে নিই, হ্যাঁ, তাহলে আমাদের এই ভেক্টর ফাংশন আরটা এই অংশে থাকবে, এই অংশে এসে পড়বে। এখানে যদি আমরা এটাকে কিউ নেই, কিউটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড, তিনটা ডিরেকশন সে কি করতেছে, তিনটা ডিরেকশন অবস্থান করতেছে। আমরা জানি আর ভেক্টর মানে কি, আর ভেক্টরটা হচ্ছে মূলত অবস্থান ভেক্টর। আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে জানতাম ইউনিট ভেক্টর আই এক্স প্লাস ইউনিট ভেক্টর জে ওয়াই প্লাস ইউনিট ভেক্টর কে জেড। এই তিনটা অবস্থায় আমরা অবস্থান ভেক্টর আর কে আমরা ডিফাইন করেছিলাম। তো এটা আমরা ইন্টারমিডিয়েটই আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা এই আর ভেক্টরের যে কিউ পর্যন্ত গেছে, সেই কিউর তিনটা মান কি এক্স ওয়াই জেডের উপর নির্ভরশীল থাকবে। আচ্ছা, এবার যদি আমরা এইখানে চিন্তা করি যে এখানে আমরা একটা ভেক্টর ফাংশন এফ টি নট, কিন্তু এই ফাংশনটা অবশ্যই আমাদের কি প্রাইম নির্দেশ করে। প্রাইম বলতে আমরা এখানে প্রাইম বলতে বোঝাইতেছে যে এটা একটা কি ডেরিভেটিভ ফাংশন। ওকে, মানে আমাদের এইখান থেকে 0 থেকে এখানে একটা ফাংশন চলে গেল। সেই ফাংশনটা আমাদের যদি স্পর্শক বরাবর হতে হয়, তাহলে অবশ্যই তার একটা চেঞ্জ আসতে হবে, পরিবর্তন। সেই পরিবর্তনটা যদি আমরা ধরি ডি বাই ডিএক্স আমরা ধরে নিলাম। ওকে, ডি বাই ডিএক্স পরিমাণ আমরা যদি ধরি, অর্থাৎ এই অংশটা হচ্ছে এরকম ডি ডিএক্স অফ এফ ভেক্টর, এইটাকে আমরা লিখতে পারি এফ ভেক্টর অফ প্রাইম। ওকে, এইটা লেখা যেই কথা, আমাদের প্রাইম লেখা একই কথা, এই জন্য আমরা একটা প্রাইম লিখে দিয়েছি। হ্যাঁ, আর টি নটটা হচ্ছে কি আমাদের এই ফাংশনের উপর যে মানটা, টি নটের ইনিশিয়াল পয়েন্ট বা যে আমাদের মানে টি এর প্রাথমিক যে একটা অবস্থান ফাংশনটার। তো এবার আমরা একটু খেয়াল করি, এই ব্যাপারটা থেকে আমরা এই স্পর্শরেখার সমীকরণটা বাহির করে আনবো। সেক্ষেত্রে আমরা এখানে একটু দিয়ে নিই, এইটা একটা পি বিন্দু দিয়ে নিতে পারি আমরা। এই অংশটুকু হচ্ছে পি বিন্দু, আমরা এটাকে নিতে পারি পি বিন্দু নিতে পারি। পি বিন্দুটা হচ্ছে কি টি নটের উপর নির্ভরশীল। ওকে, আচ্ছা, এবার এখান থেকে কি করা যায়, আমরা একটু ফার্স্টে এদিকে একটু খেয়াল করি। আমরা কিন্তু ত্রিভুজের ভেক্টর নিয়ম কি জানি। ধরি এইটা এ, এটা ভি, এটা যদি সি হয়, তাহলে আমরা কিন্তু ত্রিভুজের ভেক্টর নিয়ম এ সি সমান সমান এ বি প্লাস বিসি, এরকম আমরা একটা ত্রিভুজের ভেক্টর নিয়মের যে যোগসূত্র, সেটা আমরা কিন্তু এটা জানি। ইন্টারমিডিয়েটে আমরা এইটাও পড়ে আসছি। আমরা এই জিনিসটা ব্যবহার করে আমরা এখান থেকে মূলত এই সমীকরণটা নিয়ে আসবো। ভেক্টর ফাংশনের যে সমীকরণটা স্পর্শরেখার, সেই সমীকরণটা আমরা নিয়ে আসবো। তাহলে দেখুন একটু আমরা কি করতে পারি। এখানে
আমরা এবার একটা কাজ করব, আমরা একটু নেই ওপি যে ডিরেকশনটা আমরা এখানে লিখতে পারি যে ওপি মূলত কিসের ফাংশন? ওপি মূলত এফ অফ টি নটের ফাংশন। আচ্ছা, তাহলে পি কিউ কার ফাংশন হবে? পি কিউ হবে এফ প্রাইম। তাহলে আমরা লিখতে পারি পি কিউ হবে কার ফাংশন? এফ প্রাইম টি নটের ফাংশন। আচ্ছা, আর ও কিউ হবে কি? ও কিউ হবে আর এর ফাংশন। কিসের ফাংশন? আর ভেক্টরের ফাংশন। তাহলে আমরা যদি জানি কি এইটার যোগফল কার সমান? আর এর সমান হবে। তাহলে আমরা লিখে দিতে পারি আর ভেক্টর ইকুয়ালস টু, আমরা লিখে দিতে পারি কি ওপির পরিবর্তে আমাদের কি আছে ফাংশনটা? এফ টি নট আছে, প্লাস আমাদের পি কিউর পরিবর্তে কি আছে? পি কিউর পরিবর্তে আছে এফ প্রাইম টি নট। আচ্ছা, আমাদের মূলত কিন্তু এই যে স্পর্শরেখার ভেক্টর ফাংশনের সমীকরণটা আইসা পড়ছে। আর একটু কাজ বাকি আছে। দেখুন, আমরা যদি এটা একটা কার্ভ নিই, ওকে, এই কার্ভের যে কোনো একটা অংশ থেকে যদি আমরা একটা স্পর্শকটা নিই, হ্যাঁ, তা আমাদের এই স্পর্শকের যে সমীকরণ সেইটাই আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে, ওকে। আর এই অংশটুকু আমরা এফ অফ টি নট লিখছি। এখন এই স্পর্শকটা কতটুক? এই স্পর্শকটা কি এইখানে থেমে যাবো না আরও চলতে থাকবো? তো এই স্পর্শক যে রেখাটা, সেই রেখাটা মূলত টি এর উপর নির্ভর করে। কিসের উপর? টি এর মান বাড়তেছে, তার মানে সেই স্পর্শকটা অনেক দূরে যাচ্ছে। টি এর মান কমতেছে, স্পর্শকটা এখানে আসা পড়তেছে। ফলে এইখানে কিন্তু আমাদের একটা টি এর গুণিতক আসা পড়তেছে। এই জন্য আমরা এই সমীকরণটার মধ্যে আমরা এইখানে আমরা একটা টি এর কি এই অংশের জন্য আমরা একটা টি এর গুণিতক এনে দিব, ওকে। এবার টি এর মান যদি ধরুন টি এর মান 1 হয়, তাহলে টি এর মান 1 যদি 1 হয়, তাহলে এই সমীকরণটা কিন্তু আবার আগের সমীকরণে এসে পড়লো। টি এর মান 2 হলে তাহলে স্পর্শকটা বড় আছে। আবার টি এর মান 3 হলে স্পর্শকটা আরেকটু বড়। স্পর্শক যদি আরো বড় হয়, টি এর মান 4। মানে আমি এটা দ্বারা একটু চাইতেছি যে এইখানে যে টিটা, এটা একটা গণিতক আকারে ব্যবহার হয়েছে, ওকে। এটা তেমন কিছু না, এটা একটা গণিতক আকারে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা মূলত স্পর্শরেখার ভেক্টর ফাংশনের যে সমীকরণটা, সেটা আমরা নির্ণয় করে ফেললাম। আমরা এবার একটা কি করব, আমরা এই সমীকরণের মাধ্যমে আমরা এবার এই স্পর্শরেখার জন্য ভেক্টর ফাংশনের জন্য স্পর্শরেখার সমীকরণ নির্ণয় করব, ওকে। তো আমরা এবার 31 নম্বর এক্সাম্পলটা দেখব। সেই এক্সাম্পলের মধ্যে আমাদের কি বলা ছিল প্রশ্নে? আমাদেরকে বলা ছিল যে একটি বৃত্তাকার হেলিক্সের যদি সমীকরণগুলো x সমান cos t, y সমান sin t এবং z সমান t হয়, তাহলে t সমান পাই বিন্দুতে স্পর্শরেখার পরামিতিক সমীকরণ নির্ণয় করো, ওকে। তো আমাদের এই সমীকরণটা নির্ণয় করার জন্য তাহলে আমরা কি করব? ফার্স্টে আমরা এই তিনটা সমীকরণ এইভাবে লিখব। লেখার পরে আমরা লিখব সুতরাং f অফ t, এই যে একটা ভেক্টর ফাংশন, যে আমরা ভেক্টর ফাংশনটা নির্ণয় করব, যে ভেক্টর ফাংশনটা আমরা কল্পনা করব, সেই ভেক্টর ফাংশনটা অবশ্যই তিনটা রিজিয়নের মধ্যে, শূন্যের তিনটা রিজিয়নের মধ্যে আছে। সেইটা হচ্ছে ভেক্টর ফাংশনের সংজ্ঞায় কিন্তু আপনি এখানে একটা রিজিয়ন কথা সংজ্ঞাটা পাবেন, আপনি ওই সংজ্ঞাটা পড়ে নিন। তাহলে আমরা কি পাই? এখানে আমরা পাই ইউনিট ভেক্টর আই এক্স প্লাস ইউনিট ভেক্টর জে ওয়াই প্লাস ইউনিট ভেক্টর কে জেড। অর্থাৎ এই যে তিনটা আমরা অক্ষ পাবো, এই তিনটা অক্ষর বলতে বোঝাচ্ছে যে আমাদের এই ফাংশনটা তিনটা ডাইমেনশনাল আছে এবং তাদের দিকটা কীরকম আছে, সেইগুলো হচ্ছে আই জে কে ইউনিট ভেক্টরগুলো দ্বারা বলা আছে। তাহলে আমরা কি করব? এফ অফ টি, এইটা আমরা দেখুন এক্সের মানগুলো এবার আমরা বসাই দিই, এক্স ওয়াই জেড এর মান। তাহলে আই এক্সের মান কত আছে? কস টি বসাই দিলাম। জে ইউনিট ভেক্টর ওয়াই এর মান কি আছে? সাইন টি বসাই দিলাম। আমাদের কে এর মান তো কে ইউনিট ভেক্টরের জায়গায় টি আছে, তাহলে জেড এর মান কি আছে? টি, অর্থাৎ আমরা কে টি বসাই দিলাম। আচ্ছা, এবার আমাদের এইটা কিন্তু একটা সমীকরণ হয়ে গেছে, আমরা এটা 1 নং সমীকরণ দিব। আচ্ছা, এবার আমরা এই 1 নং সমীকরণকে যদি ডেরিভেটিভ করতাম, তাহলে আমরা কি পাবো? ডেরিভেটিভ ফর্ম আমরা এইভাবে লিখতে পারি, এখানে একটা প্রাইম চিহ্ন দিয়ে দিতে পারি, ওকে। প্রাইম চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে আমি এটা একবার ডেরিভেটিভ করছি 1 নংকে। এখন 1 নংকে একবার ডেরিভেটিভ করা মানে কি? কসকে ডেরিভেটিভ করা হচ্ছে মাইনাস সাইন টি। আচ্ছা, সাইনকে ডেরিভেটিভ করা মানে হচ্ছে প্লাস জে কস টি প্লাস, আর এখানে যেহেতু টিকে টি এর সাপেক্ষে একবার, এখানে কিন্তু টি, হ্যাঁ, তাহলে টিকে টি এর সাপেক্ষে যদি আমরা একবার ডেরিভেটিভ করি, তাহলে সেখানে কিন্তু মান 1 আইসা পড়ে, এই জন্য আমরা জাস্ট কেই রেখে দিলাম, ওকে।
এবার এটাকে আমরা জাস্ট 2 নং সমীকরণ দিতে পারি চাইলে। এবার আমরা কি করব, আমাদের 1 নং সমীকরণ থেকে এবং 2 নং সমীকরণ থেকে আমরা মানগুলো বসাবো। ওকে, তাহলে আমরা এবার লিখি যে 1 নং এই যে টি সমান পাই বিন্দুতে। ওকে, তাহলে আমরা লিখে নিই টি সমান পাই বিন্দুতে, টি সমান পাই বিন্দুতে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে টি সমান পাই বিন্দুতে মানে কি, এই টি যে জায়গায় আছে সবগুলো জায়গায় আমরা কি বসাই দেব, পাই বসাই দেব। তাহলে এফ অফ পাইটা বসাই দিলাম ফার্স্টেই ফাংশনের ভ্যালুতে, তারপরে আমরা এইখানে সবগুলোতে আমরা কি করব, কস পাই বসাই দিলাম, প্লাস জে ইউনিট ভেক্টর সাইন পাই বসাই দিলাম, প্লাস কে ইউনিট ভেক্টর পাই। ওকে, আচ্ছা এবার পায়ের মান কিন্তু আমরা জানি পায়ের মান 180 ডিগ্রির সমান। তাহলে আমরা কিন্তু এটা লিখে দিতে পারি যে cos 180 ডিগ্রি মানে কত, -1। তাহলে -1 ইউনিট ভেক্টর আই। তাহলে একটু খেয়াল করুন, আমরা 1 তো লেখলেও চলে না লেখলেও চলে, তাই আমরা এখানে ডাইরেক্ট মাইনাস ইউনিট ভেক্টর আই দিয়ে দেব। এবার প্লাস দেখুন এই সাইন 180 ডিগ্রির মান কত, 0। 0 দ্বারা ইউনিট ভেক্টর জে কে গুণ দিলে 0 হয়ে যায়। আচ্ছা কে, এখন কে এর মান তার কিছু করার নাই, এটা যেভাবে আছে পাইয়ের মান থেকেই যাব, অর্থাৎ পাইয়ের মান আমার তো এখানে কোনো সাইন বা কস এর এরকম অনুপাত নাই, যা আছে তাই থেকে যাব। তাই আমরা এবার কি করব, আমরা ডাইরেক্ট শূন্যও রাখবো না, আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি কে পাই। আচ্ছা পাইটা একটু বড় করে লিখে দিই। আচ্ছা কে পাই লিখ। আচ্ছা এবার কি করব আমরা, এবার আবার করব টি সমান পাই বিন্দু 2 নং হতে পাই। তাহলে টি সমান পাই বিন্দুতে 2 নং হতে পাই, 2 নং হতে পাই। দেখুন আমরা টি সমান পাই বিন্দুতে 2 নংয়ে জাস্ট যেখানে যেখানে টি আছে সবগুলোতে আমরা পাই বসাই দিব। তাহলে এফ অফ প্রাইম টি ইকুয়ালস টু কি আছে আমাদের, মাইনাস ইউনিট ভেক্টর আই সাইন পাই প্লাস ইউনিট ভেক্টর জে কস পাই প্লাস কে এর সাথে আর কোনো রাশি নাই, আমার টি এর রাশি নাই, তাই আমি এটার মধ্যে এই সমীকরণের মধ্যে আর কি করি নাই, যেইভাবে আছে সেইখানে আমি টি এর জায়গায় শুধু পাইগুলো বসাই দিছি, তাহলে এইখানে কিন্তু অবশ্যই পাই হবে। ওকে, আচ্ছা এবার আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা জানি সাইন পাইয়ের মান কত, 180 ডিগ্রি, সরি সাইন পাই 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মান 0, টোটালটা 0 হয়ে যায়। ওকে, তাহলে কস পাইয়ের মান কত, -1। তাহলে -1 দ্বারা যদি আমি জে ইউনিট ভেক্টর গুণ করি তাহলে মাইনাস জে হয়ে যায়, প্লাস যেহেতু আর কিছু নাই কে এর সাথে শুধু কেই বসে গেল। তাহলে আমরা কিন্তু এফ ভেক্টর পেয়ে গেছি, আমরা এফ প্রাইম ভেক্টর মানে এফ ডেরিভেটিভ ভেক্টর পেয়ে গেছি। তাহলে আমরা কিন্তু এবার চাইলে লিখতে পারি কি, আমরা জানি আর ভেক্টর সমান কত ছিল মনে আছে, আমরা জানি আর ভেক্টর সমান এফ, এই যে স্পর্শরেখার সমীকরণ যে আমরা একটু করছিলাম থিওরিটা, যেটা সেটা হচ্ছে এফ প্রাই, যেহেতু আমাদের পাই দেওয়া আছে তাই পাই প্লাস টি ইন্টু কি আছে আমাদের এফ প্রাইম অফ পাই, এই যে মানটা আছে। এবার আর এর মান বসাবো, এইটার মান তো আমরা এইখানে পাইছি, এইটার মান আমরা উপরে পাইছি, তার এই মানকে আবার টি দিয়ে গুণ করে দিব, তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে এবার আর এর মানটা আমরা বসাই দিই। আর এর মানটা কত আছে, আমরা জানি আর মানে কি অবস্থান ভেক্টর ইউনিট ভেক্টর আই প্লাস ইউনিট ভেক্টর জে ওয়াই প্লাস ইউনিট ভেক্টর কে জেড। আচ্ছা এবার এইটার মান কত আছে, এইটার মান আছে -i প্লাস কে পাই। আর এই অংশটুকুর মান কত আছে, আমরা যেহেতু প্লাস টি এর গুণফলটা থাকবে, টি এর গুণফলের মান ভিতরে থাকবে -j প্লাস কে, এই যে এই মানটা আমি এইটার জায়গায় বসাই দিছি, আর টিটা কিন্তু বাইরে গুণাকারে আছে আমি সেটা রাখছি। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, আমরা এই অংশটুকু যেভাবে আছে সেভাবে রেখে দিব। আচ্ছা এইটা যেইভাবে আছে সেইভাবে রেখে দিব, কারণ এখানে আর কোনো ক্যালকুলেশন নাই, ক্যালকুলেশন সব এই পাশে আছে আমাদের। তাহলে -i প্লাস কে পাই, এবার এই টি দিয়ে যদি আমি গুণ করে দিই প্লাস, তাহলে সরি এই প্লাসে মাইনাসে মাইনাস জে টি,
আর এই প্লাসে প্লাসে প্লাস কেটি হয়ে যায়। ওকে, আচ্ছা, আবার এই পাশে আমার যেইভাবে আছে আমি সেইভাবে রেখে দিতেছি। আমাদের এই পাশে কোনো ক্যালকুলেশন নেই, আমাদের এই পাশে ক্যালকুলেশন। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করি আমরা মাইনাস আই ইউনিট ভেক্টর মাইনাস জে নিয়ে নিলাম। এবার দেখুন কে পাই আর কে টি এর মধ্যে কিন্তু আমাদের একটা জিনিস কমন যায়, সেটা হচ্ছে প্লাস কেটা কমন যায়। কে কমন যায়, তার মানে আমরা কি কি লিখতে পারি দেখুন, আমাদের কি কি আছে, টি প্লাস পাইটা রেখে দিলে বাহিরে থাকে কি কে। আমরা কিন্তু এই দুইটা রাশি থেকে কেটা কমন নিছি, মানে কি কে পাই প্লাস কে টি। এখান থেকে আমরা যদি কেটা কমন নিই তাহলে পাই প্লাস টি। এখন পাই প্লাস টি আর টি প্লাস পাই একই কথা, আমরা এইভাবে আর কেটা পিছনে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এইবার একটু খেয়াল করুন, আমাদের ইউনিট ভেক্টর আই, ইউনিট ভেক্টর আই, ইউনিট ভেক্টর জে, ইউনিট ভেক্টর জে, ইউনিট ভেক্টর কে, ইউনিট ভেক্টর কে, সবগুলো এসে পড়ছে। এখানে আই এর সহগ কি এক্স, এখানে জে এর সহগ ওয়াই, কে এর সহগ জেড, এখানে আই এর সহগ কিন্তু -1, জে এর সহগ -1 এবং আমাদের কে এর সহগ কিন্তু টি প্লাস পাই। ওকে, আচ্ছা, এখানে আমরা কিন্তু এখানে একটা ছোট্ট, এখানে এই যে একটা টি আছে, আমি কিন্তু টিটা দিতে ভুলে গেছি। ওকে, আমি একটু এই জন্য সরি, দুঃখিত। মাইনাস জে টি প্লাস। ওকে, তাহলে জে এর সাথে কিন্তু একটা টি আছে, ওই টিটা আমি একটু দিতে ভুলে গেছি। তো যাই হোক, এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা লিখতে পারি সুতরাং এক্স সমান সমান, এক্স এর মান কার সমান হবে, -1 এর সমান হবে। আচ্ছা, ওয়াই এর মান কার সমান হবে, ওয়াই এর মান হবে মাইনাস টি এর সমান, মাইনাস টি। আচ্ছা, আর জেড এর মান হবে কত, টি প্লাস পাই। ওকে, তাহলে এই যে এই ব্যাপারটা ছিল, এইটাই কিন্তু ছিল আমাদের স্পর্শরেখার জন্য কি পরামিতিক সমীকরণ। এটা হচ্ছে একটা বৃত্তাকার হেলিক্সের স্পর্শরেখার জন্য টি সমান পাই বিন্দুতে পরামিতিক সমীকরণ। অর্থাৎ আমাদের অ্যান্সার এখানেই, আপনারা একটু অ্যান্সারটা সুন্দর করে গোছায় লিখে দিবেন যে এক্স সমান মাইনাস ওয়াই এবং এক্স সমান -1, ওয়াই সমান -টি এবং জেড সমান টি প্লাস পাই। এই বিন্দুগুলো হচ্ছে স্পর্শরেখার পরামিতিক সমীকরণ। তো আশা করি আপনারা এই লেকচারটা খুব সহজে বুঝতে পারছেন, কারণ এই যে আমাদের এই সূত্রটা আমাদের লাগছে, এই সূত্রটা কিন্তু আমি যদি হুট করে লিখে দিতাম আপনারা একটু কনফিউশনে পড়ে যেতেন যে এটা কিভাবে আসলো। তাই এটার যে একটু মোটামুটি একটা ছোট্ট থিওরি ছিল, সেটা আমি বুঝাই দিছি। আশা করি এবার আর কোনো বোঝার সমস্যা নেই। এরকম যে অঙ্কগুলো থাকবে আমরা এক প্যাটার্নে করে যাব, তাহলে আমাদের আর কোনো ভোলার কোনো চান্স নাই। তার মানে এই টাইপের অঙ্ক শুধু একটা প্যাটার্নে, যেই টাইপের অঙ্ক থাকবো সেই প্যাটার্নের একটা প্যাটার্ন আপনি ফলো করবেন, তাহলে অঙ্কগুলো আর কখনোই বলবেন না, সব ইজি মনে থাকবে। ওকে, তো নেক্সট ডে আমাদের এরকম ক্যালকুলাসের ক্লাসে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।